কত ক্লাসে হচ্ছে কি পড়ানো হয়েছে বলো তো, অর্ঘ্য মনে আছে? আমাদেরকে এই যে ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ সূত্র ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার এটা পড়ানো হয়েছে। ইয়েস স্যার। আচ্ছা, রাহিলের কি এখানে প্রবলেম আছে বলো তো একটু। ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, এম মানে কি? কোন বস্তুর ভর। সি মানে কি? আলোর বেগ, তাই না? আলোর বেগ কত জানো? বলো তো আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স 1, মানে হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বাংলায় যদি লিখি আর কি। হচ্ছে গত ক্লাসে হচ্ছে যে প্রিভিয়াস চ্যাপ্টার যেটা ছিল এটা হচ্ছে শেষ করেছি। এই যে এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে কি কারো কোনো কোশ্চেন আছে? বল শক্তি এই চ্যাপ্টারে নো স্যার। কারো যদি নো কোনো ধরনের কোশ্চেন বা ডাউট থাকে, বুঝতে পারো নাই, আমাকে বলো, এটা বুঝাই, তারপর হচ্ছে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো আজকে। আচ্ছা, অনেকেই বলছো যে হচ্ছে আহ ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারটা হচ্ছে আরেকটু ভালো মতো বুঝাইতে, কি বুঝাইছে এটা? হ্যাঁ, তো ওইটা হচ্ছে তোমাদের একটু বুঝাই আমি, তারপর হচ্ছে নতুন চ্যাপ্টারটা শুরু করি। দেখো, এটা হচ্ছে পদার্থের হচ্ছে তোমার দুইটা শাখা থাকে, জানো এটা? তোমরা যখন আরো উপরের কাছে উঠবা তখন হচ্ছে পদার্থ বিজ্ঞান সম্পর্কে হচ্ছে জানতে পারবা। দুইটা শাখার মধ্যে হচ্ছে একটাকে বলা হয় তোমার সনাতনী পদ্ধতি, হ্যাঁ, বা ক্লাসিক্যাল ফিজিক্স। আরেকটাকে বলা হয় মডার্ন ফিজিক্স। তো এটাকে বলা হয় চিরায়ত, চিরায়ত পদার্থ বিজ্ঞান, বিজ্ঞান, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান। তো তোমরা হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান। তো আমরা হচ্ছে ক্লাস 10 পর্যন্ত, হ্যাঁ, তার মানে হচ্ছে হাই স্কুল লেভেল পর্যন্ত আমরা এই যে মডার্ন বা আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে এত বেশি আমরা ধারণা লাভ করি না বা জানিও না, এত বেশি কিছু জানার দরকার হয়ও না। হ্যাঁ, আমরা যে ওই যে গাড়ি চলে, কত বেগে চলে, কত বেগে ধাক্কা দিছে, কত ভেলোসিটি নিয়ে চলে, কি পরিমাণ ত্বরণ হয়, এগুলা সম্পর্কে তোমরা আর উপরের ক্লাস উঠলে জানতে পারবা, ম্যাথ করবা যারা সায়েন্সে পড়ো। তোমাদের তো এখন আবার গ্রুপ নাই, আবার নতুন সামনের বছর মনে হয় হচ্ছে গ্রুপ সিস্টেম চালু করতে পারে। তো এগুলো সম্পর্কে হচ্ছে জানতে পারবা। আর মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থ বিজ্ঞান, হ্যাঁ, ওইটাতে হচ্ছে আরো অনেক কমপ্লেক্স কিছু জিনিস নিয়ে হচ্ছে আলোচনা করা হয়, যেখানে হচ্ছে তোমার অ্যাস্ট্রোনমি, তারপর ডিজিটাল ইলেকট্রনিক্স, এগুলা নিয়ে হচ্ছে আলোচনা করা হয়। তো ওইখানেই হচ্ছে একটা ফর্মুলা যেটা হচ্ছে তোমার রিলেটেড হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে অ্যাস্ট্রোনমি থেকে হচ্ছে আসছে। আইনস্টাইন হচ্ছে একজন সায়েন্টিস্ট ছিল, যে হচ্ছে তোমার আলোর ভেলোসিটি হচ্ছে সে খেয়াল করছে যে আলোর এত বেশি ভেলোসিটিতে যদি যায়, ওই ভেলোসিটিতে যদি আমি একটা অবজেক্টকে হচ্ছে নিয়ে যেতে পারি তাহলে কি হবে। তো অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর উনি দেখছে যে যদি আলোর ভেলোসিটির মতো একটা ভেলোসিটি কোনো একটা অবজেক্টকে দেওয়া যায়, তখন ওই অবজেক্টের সম্পূর্ণ ভর যেটা থাকবে, আমরা নর্মালি কি জানি, গতিশক্তির সূত্র আমরা পড়ছি না, এটা 12 mv², মনে আছে এটা? জি স্যার। So, এই যে v², এইটুকু পোর্শন যদি তুমি বাদ দাও তাহলে কি আসে, mv², তাই না? তো এই ভি বেসিক্যালি হচ্ছে লাইটের ভেলোসিটি সি আর কি, মডার্ন ফিজিক্সে বা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানে। আর এইটা হচ্ছে mc² আসে। তো এই হাফ হওয়ার যে ইয়াটা, ওইটা হচ্ছে আর হয় না। সহজ ভাবে যদি মনে রাখতে চাও তাহলে এইটা হচ্ছে তোমাদের সলিউশন আর কি, যে E ইজ ইকুয়াল টু mc², কাইন্ড হচ্ছে গতির কারণে, আলোর লাইটের ভেলোসিটিতে একটা অবজেক্ট চলার কারণে ওইটাতে যেই পরিমাণ হচ্ছে শক্তি স্টোর হয় বা হচ্ছে যেই পরিমাণ হচ্ছে সে শক্তি গেইন করে। ওকে, কারো ডাউট আছে এখানে? ও স্যার।
এখন তোমাদের Okay. কিছু হচ্ছে উদাহরণ দেই। হ্যাঁ, ধরো হচ্ছে বলছে যে তোমার কাছে হচ্ছে 2 কেজি ভরের একটি বস্তু আছে। দেখো এগুলো হচ্ছে একদম 2 কেজি ভরের একটি বস্তু, তাহলে সেই বস্তুতে অন্তর্নিহিত শক্তির পরিমাণ কত? বস্তুর মধ্যে অন্তর্নিহিত শক্তির পরিমাণ কত? এটা সবাই করো তো। উত্তর কি হবে? শক্তির পরিমাণ হচ্ছে আমরা লিখবো, দেওয়া আছে, কি দেওয়া আছে? বস্তুর ভর, তাই না? m = 2 কেজি। আর আমরা জানি কি আলোর বেগ কত? আমরা জানি আলোর বেগ c = 3 × 10⁸ 8। চারজনই আছে। এত মিটার/সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, তাহলে অন্তর্নিহিত শক্তি E = what? এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তার মানে দেখো তোমার কাছে একটা অবজেক্ট আছে, ধরো এটা 2 কেজি। ঠিক আছে, এখন এই 2 কেজি বস্তু থেকে তুমি কি পরিমাণ শক্তি পাবা, ওইটা হচ্ছে তোমার ম্যাটার করে। তো নর্মালি যদি হচ্ছে তুমি দেখো একটা ভেলোসিটিতে যদি এটাকে তুমি করতে পারো, তাহলে ধরো 3 মিটার/সেকেন্ড যদি ভেলোসিটিতে এটাকে চালনা করতে পারো, তাহলে তোমার কি শক্তি পাইতেছো? ½ mv², দ্যাটস মিন হাফ ইন্টু 2 ইন্টু কত, 3 স্কোয়ার, মানে 3 স্কোয়ার, দ্যাটস মিন 2 × 2 = 9 জুল শক্তি পাও, তাই না? নর্মালি। এখন ওই ভেলোসিটিতে যদি আলোর ভেলোসিটির কাছাকাছি হয়, বা আলোর ভেলোসিটিতেই তুমি হচ্ছে যদি ওই অবজেক্টটাকে হচ্ছে চালনা করতে পারো, ভেলোসিটি দিতে পারো, তখন কি পরিমাণ শক্তি পাবা, ওইটা হচ্ছে তুমি অন্তর্নিহিত শক্তি হিসেবে বের করতে পারো। তখন তুমি ফর্মুলা করবা কি, আমরা জানি E = mc², তাই না? m মানে কত, 2, c মানে কত, 3 × 10⁸ 8 স্কোয়ার। সেটা ক্যালকুলেটরে বসাও, বসায় করো, করলে দেখো কত আসে। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এই যে 1.8 × 10⁻70। আচ্ছা, আমার কথা কি শুনছো সবাই, নাকি মিউট হয়েছিল? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। একটু আগে কি শুনতে পাচ্ছ? পেয়েছিলে? জি, জি আচ্ছা, স্যার। ওকে। তো এই পরিমাণ হচ্ছে তুমি শক্তি পাবে, এত জুল। সো দেখো এটার পরিমাণ অনেক বেশি, অনেক বেশি না? 1.8 × 10⁻70 জুল। এখন বিজ্ঞানীরা হচ্ছে অনেক রিসার্চ করছে যে হচ্ছে এমন যদি কোনো অবজেক্টকে যদি আমি কি করতে পারি, আলো লাইটের ভেলোসিটিতে যদি আমি মুভ করাতে পারি, তাহলে হচ্ছে আমি অনেক কম পরিমাণ ভর, জাস্ট ম্যাস, ম্যাস চিহ্ন মানে যে কোনো অবজেক্ট যদি তুমি ব্যবহার করতে পারো, ওই অবজেক্ট থেকে এত বেশি পরিমাণ এনার্জি তুমি হচ্ছে ক্রিয়েট করতে পারবা, তৈরি করতে পারবা। তার মানে কি এই প্রসেস যদি আসে, তাহলে তোমার শক্তি নিয়ে হচ্ছে কি আর কোনো ইয়া থাকবে, মানে সংকট থাকবে? তুমি এই শক্তিকে তুমি যে কোনো শক্তিতে কনভার্ট করতে পারবা, বিদ্যুৎ শক্তি বলো, আলোক শক্তি বলো, তাপ শক্তি বলো, যে কোনো শক্তিতে পরিণত করতে পারবা। তো এইটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের একটা ইনোভেশন বলা যায়, যে হচ্ছে ভরকে শক্তিতে রূপান্তর করা, আর এটা অনেক বেশি অ্যামাউন্টের শক্তি, যার কারণে তুমি এমন কিছু হচ্ছে তৈরি করতে পারবা যেটা হচ্ছে তোমার ইনফিনিটি টাইপ অফ হচ্ছে এনার্জি দিবে, মানে অফুরন্ত শক্তি দিবে, শক্তির ভান্ডার হিসেবে কাজ করবে। এখনকার দিনে হচ্ছে তোমার আগে হচ্ছে কিভাবে শক্তি তৈরি করতে, রাসায়নিক ব্যাটারি, তারপর হচ্ছে কি ড্রাই সেল, তারপর হচ্ছে রাসায়নিক যে হচ্ছে ব্যাটারি বা সেল যেগুলো, ওইগুলো দিয়ে হচ্ছে আমরা কি পাই, ব্যাটারি বা মোবাইল চালাই না? বা হচ্ছে ওই যে সোলার সিস্টেমের ব্যাটারি গুলো দেখছো, ওইগুলোতে কি থাকে বেসিক্যালি, এই যে HCl থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে তরল পদার্থ হিসাবে, যেটা হচ্ছে কি করে, তোমার শক্তি উৎস হিসেবে, বৈদ্যুতিক শক্তির উৎস হিসেবে কাজ করে, তাই না?
ওইটার আবার 2-1 দিন পর পর চার্জ দেওয়া লাগে। তোমার মোবাইলেও কি দেওয়া লাগে? 2 দিন পর পর চার্জ দেওয়া, একদিনে 2-3 বার চার্জ দেওয়া লাগে, তাই না? Yes, sir. তো ওইটার শক্তির পরিমাণ অনেক কম। তো কেউ ভাবেও নাই যে এর থেকেও বেশি পরিমাণ শক্তি কেউ জেনারেট করতে পারবে। তারপর আসছে হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি মানে বুঝো? নিউক্লিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাম শুনছো? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাম শোনো নাই কেউ? Yes, sir. কোথায় বলো তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা? জানো কেউ? No, sir. বাংলাদেশে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা হচ্ছে তোমার, আচ্ছা বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে তোমার 2.4 গিগাওয়াট। রূপপুর বলা হয় এই জায়গাটাকে, রূপপুর। এটা তোমরা মনে রাখতে পারো, এই যে রূপপুর বলা হয়, জায়গাটার নাম হচ্ছে রূপপুর। এটাকে বলা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নর্মালি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কয়েক ওয়াট, হচ্ছে তোমার ধরো 4,000 ওয়াট, 5,000 ওয়াট এরকম হচ্ছে বিদ্যুৎ তৈরি করে। আর রূপপুর পারমাণবিক যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা, ওইটা হচ্ছে 2.4 গিগাওয়াট। তার মানে 1 গিগাওয়াট মানে কি জানো? 10⁹ এরকম 2.4 গিগাওয়াট হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সো এগুলা হচ্ছে তোমার মডার্ন ফিজিক্সের পার্ট, যেগুলো হচ্ছে নিউক্লিয়ার লেভেলে। নিউক্লিয়ার বুঝো? ওই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পড়ছো না? ওই নিউট্রনের রিয়েকশনকে বলা হয় নিউক্লিয়ার রিয়েকশন। ওই লেভেলে গিয়ে হচ্ছে মডার্ন ফিজিক্স কাজ করছে, যার কারণে আমরা এখন নিউক্লিয়ার রিয়েকশন ঘটায় বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করতে পারতেছি। তো এগুলো হচ্ছে তোমরা আরো বেশি জানতে পারো, এগুলো নিউক্লিয়ার রিয়েকশন কি তোমরা নেটে সার্চ দিলেই চলে আসবে। বা হচ্ছে তোমরা এটাও জানতে পারো যে হচ্ছে একটা নিউক্লিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। E=mc² ইউজ করে তোমরা কিভাবে শক্তি উৎপাদন করতে পারো। হ্যাঁ, ইউটিউবে যদি সার্চ দাও তাহলে হচ্ছে চলে আসবে, ইন ডিটেলসে আসবে। তো এটা হচ্ছে একটা প্রবলেম সলভ দেখাইছি, তো পারবা তো এখন অন্তর্নিহিত শক্তি বের করতে E=mc² দিয়ে, তাই না? আর কারো কোনো সমস্যা আছে এই টপিকটাতে? না স্যার। No, sir. আচ্ছা স্যার, হ্যাঁ বলো। 1 গিগাওয়াট সমান কত ওয়াট? 10⁹ তুমি সার্চ দাও, এটাই পাবো। 1 গিগাওয়াট কত ওয়াট? হ্যাঁ, 10⁹ওয়াট। 10⁹ওয়াট মানে কি জানো? 1-এর পর 9টা শূন্য যদি দাও, বুঝতে পারছো? 1-এর পর Yes, sir. 9টা শূন্য দিলে তোমার 10⁹ বোঝায়। এই যে 1 গিগাওয়াট সমান একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 1 2 3 4 5 6 7 8 এত। জাস্ট এখানে কত 2.4 আছে না, ইন্টু 2.4 করবা, মানে হচ্ছে যেটা আছে 2.4, ইংলিশে লিখে আমি 4 4 এত। So, এত ওয়াট। তার মানে হচ্ছে কি, এই যে দেখো তুমি যদি হিসাব করো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক, তার মানে হচ্ছে তোমার প্রায় 2,40,00,000 ওয়াট বিদ্যুৎ তৈরি করতে ওয়াট। পারবে। এত বেশি পরিমাণ বিদ্যুৎ তৈরি করা যায়। তো এটা কখনো ভাবেও নাই। তো এখন মডার্ন যেই হচ্ছে মোবাইল ফোনগুলো আসতেছে, হ্যাঁ, কিছু কিছু কোম্পানি হচ্ছে এরকম মোবাইল ফোন আবিষ্কার করতেছে যেখানে মোবাইলের ব্যাটারি হিসেবে ইউজ করবে কি? নিউক্লিয়ার ব্যাটারি। ঠিক আছে? তো নিউক্লিয়ার ব্যাটারি যদি ইউজ করে, তখন তোমার একটা ব্যাটারি যদি তুমি চেঞ্জ করে কি করো, মোবাইলে হচ্ছে ইনস্টল করো বা হচ্ছে লাগাও, তো এই একটা ব্যাটারি দিয়ে তুমি 3 থেকে 5 বছর মোবাইল ফোন উইদাউট এনি চার্জ তুমি ব্যবহার করতে পারবা। জানো এটা? তোমরা শুনছো এর আগে কখনো এই কনসেপ্টটা? না নর্মালি No, আমরা sir. যে মোবাইল ফোন গুলা ইউজ করি ওইগুলাতে কি ইউজ করি জানো? লিথিয়াম ব্যাটারি। এখানে লিথিয়াম থাকে আর হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোক্সাইড এরকম টাইপের থাকে। তো লিথিয়াম ব্যাটারিতে হচ্ছে বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে না, লিথিয়াম সালফেট থাকে, ওগুলো চার্জ ধরে রাখতে পারে না। ধরো 2 দিন 3 দিন যায়, তারপর হচ্ছে শেষ হয়ে যায় চার্জ। বাট একটা নিউক্লিয়ার সেল
হ্যাঁ, যেটা হচ্ছে কয়েক বছর 3 থেকে 5 বছর উইদাউট চার্জ তুমি হচ্ছে একটা মোবাইল ফোন ইউজ করতে পারবে। ওইটা হচ্ছে একটা নিউক্লিয়ার ব্যাটারি হচ্ছে অ্যাডভান্টেজ। তো ওইটা যদিও এখনো তোমার পাবলিকলি এখনো ইউজ করা হয় না, এখনো ওই যে এক্সপেরিমেন্টালি হচ্ছে ব্যবহার বা হচ্ছে এক্সপেরিমেন্ট চলতেছে, পরীক্ষা নিরীক্ষা চলতেছে এটা আসলে সেফ কিনা। ধর হঠাৎ করে যদি ওই ব্যাটারি ব্লাস্ট করে ফেলে তখন নিউক্লিয়ার কিন্তু খারাপ ভালো জিনিস না, জানো এটা? জি নিউক্লিয়ার Yes, sir. নিউ- Yes, sir. নিউক্লিয়ার কিন্তু ভালো জিনিস না। ওইটা যদি একবার ব্লাস্ট করে বা হচ্ছে ছড়াইয়া পড়ে, ওইটা একটা রেডিয়েশন থাকে যেটা তোমাকে তোমার জেনেটিক্যালি মিউটেন্ট করে তোমার পুরো জেনেটিক্যালি চেঞ্জ করে দিতে পারে, ক্যান্সার তৈরি করতে পারে, তোমাকে হচ্ছে একদম কানা অন্ধ বানিয়ে দিতে পারে, পঙ্গু বানিয়ে দিতে পারে, তোমার বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ যে কাজ করা বন্ধ করে, ব্রেন কাজ করা বন্ধ, এরকমও হইতে পারে। ওইটা এত খারাপ রেডিয়েশন ছড়ায়। সো ওইটা যাতে হচ্ছে সেফলি ইউজ করা ব্যবহার করতে পারে, ওই সব পরীক্ষা নিরীক্ষা আর কি চলতেছে। ওইটা যদি হয়, যদি হচ্ছে সেফ হয় তাহলে হচ্ছে বাজারজাত করতেও পারে। তো এর থেকেও বেশি পাওয়ারফুল হচ্ছে তোমার ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, যদি হচ্ছে তুমি লাইটের ভেলোসিটিতে কাউকে নিয়ে যেতে পারো। বুঝতে পারছো? জি স্যার। তো ওই যে আমরা হচ্ছে সূর্য থেকে যে আলো আসে, কখনো চিন্তা করছো সূর্য থেকে আলোটা কিভাবে আসে? প্রোটন কোণার মাধ্যমে আসে না? প্রোটন, প্রোটন চিনো? প্রোটন, Yes, sir. ফোটন চিনো? ফোটন, প্রোটন আর ফোটনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফোটন কণার মাধ্যমে আসে। ফোটন কণা হচ্ছে এই ছোট একটা কণা যেটার ম্যাস হচ্ছে 1.67 ইন্টু 10⁻80 না জানি কত, জানি এটা আমার ঠিক মনে নাই, 80 বা 90 এরকম হবে। হ্যাঁ, তো অনেক কম। এই যে -90 মানে অনেক কম। জিরো দিয়ে তুমি 19টা শূন্য দিবে, বুঝতে পারছো? 19টা শূন্য দিয়ে তারপর হচ্ছে কি লিখবে? 167 এত, তা মনে হয় এত কেজি মনে হয়, হ্যাঁ কেজি। 19টা শূন্য দিয়ে লেখা মানে অনেক কম না? এটা তুমি খালি চোখেও তো দেখতে পাও না, তাই না? ওই কণাটাকে মাইক্রোস্কোপ দিয়ে হচ্ছে দেখা অনেক টাফ হয়ে যায়। তো ওই ছোট একটা পার্টিকেল কি পরিমাণ এনার্জি সূর্য থেকে নিয়ে আসতে পারে, ওইটাও হচ্ছে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার দিয়ে তুমি বের করতে পারো। কারণ ওই ছোট পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে সি এর সমান, তার মানে আলোর বেগ, মানে আলোর সমান আর কি। ওইটা তুমি বের করতে পারো এই ফর্মুলা দিয়ে। আচ্ছা, সো এখানে মনে হয় আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। যদি থাকে জিজ্ঞাসা করো, তারপর আমরা নতুন টপিকে যাই। প্রবলেম আছে কারো? কোনো প্রবলেম না থাকলে হাত তোলো। নাজিহার প্রবলেম আছে? আচ্ছা, তারপর আমরা নতুন চ্যাপ্টারে যাই। নতুন চ্যাপ্টার হচ্ছে তোমাদের মানব শরীর। মানব শরীর সম্পর্কে কি জানো বলো? তোমার শরীরে কয়টা হাড় আছে? মানব শরীরে হাড় আছে কয়টা বলো তো? হাড্ডি আছে কয়টা? 200, 206টি। sir, 206টা। 206টা। আচ্ছা, ছোটবেলায় কয়টা হাড় ছিল তোমার শরীরে জানো? একটু বলছে, একটু আবার বলবেন? হ্যাঁ, বুঝি নাই। কি বলছে, একটু আবার বলবেন? বলছি ছোটবেলায় তোমার শরীরে কয়টা হাড় ছিল জানো? মানে কয়টা বোন বা হাড্ডি ছিল? 100 কম। আর কে বলবে বলো? এই যে মানব মানব শরীরে এমন একটা জিনিস যেটা ছোটবেলা বেশি থাকে, বড় হইলে কমে যায়। ছোটবেলা তোমার শরীরে 300টা হাড্ডি ছিল, 300 হাড় ছিল। বড় হওয়ার পর এটা হয়ে যায় 206টা। জানতা এটা কেউ আগে? না স্যার। No, sir. না স্যার। তো এটা কেন হয়, এটা কেউ জানো? আর জানার কথা না। ছোটবেলা তুমি যখন হও তখন ছোট ছোট অনেক হাড় থাকে এরকম, যেগুলো হচ্ছে আলাদা আলাদাই তৈরি হয়। বড় হওয়ার পর এরকম ছোট ছোট অনেকগুলো হাড় মিলে একটা বড় হাড় তৈরি করে ফেলে। যার কারণে এই যে তোমার এখানে 4টা হাড় মিলে ধরো একটা হাড় তৈরি করে ফেলছে, এরকম শরীরে অনেক জায়গায় হয়। যার কারণে তখন ওই 4টা হাড়ের পরিবর্তে তোমার একটা হাড় হিসাবে কাউন্ট করা হয়।
যার কারণে তোমার হাড়ের সংখ্যা কমে যায়। ওকে, তোমরা নেটে সার্চ দিয়ে দেখবা যে হচ্ছে বোন, নাম্বার অফ বোন ইন চাইল্ড বডি, নাম্বার অফ বোন ইন অ্যাডাল্ট বডি। তখন তোমরা দেখতে পারবে যে নাম্বার অফ বোন হচ্ছে চাইল্ড অবস্থায় হচ্ছে তাকে 300টা, আর তুমি যখন বড় হয়ে যাবে তখন হয়ে যায় এটা 206টা। ওকে, আমরা আলোচনা করি চ্যাপ্টারটা। তারপর হচ্ছে তোমার শরীরে হচ্ছে কি কি ধরনের প্রক্রিয়া থাকে জানো, কি কি ধরনের সিস্টেম থাকে? পরিপাক তন্ত্র থাকে একটা। শুনছো এর আগে কখনো পরিপাক তন্ত্র সম্পর্কে? সবাই চুপ কেন আজকে? কঠিন নাকি মনে হইতেছে সব? স্যার একটু তো কঠিনই। একটু কঠিন? আমি পড়া শুরু করি নাই তো এখনো, আমরা তো আলোচনা করতেছি। ইন্দ্রনীল বলো, কঠিন লাগতেছে? ইন্দ্রনীল এগুলো আগেই পড়ে ফেলছে। নরিন? না স্যার, আগে পড়ে ফেলছিলাম। হ্যাঁ, কঠিন লাগতেছে কিছু আমি বলতেছি যে? না, একটু কঠিন লাগতেছে না। আচ্ছা, নাজিহা শুনতেছো আমার কথা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন থাকলে ডাউট থাকলে বলবা আমাকে। তো একটা হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র থাকে যেটা আমাদের খাবার পরিপাক করে, তাই না? পরিপাক তন্ত্র কোত্থেকে শুরু হয়? মুখ থেকে শুরু হয়। এই যে এইটাকে বলা হয় তোমার মুখ, মুখ আর কি তোমার, আর এটা হচ্ছে এনাস বলা হয়। ঠিক আছে, এনাস আর হচ্ছে মুখ। তো এনাস থেকে মুখ পর্যন্ত বিস্তৃত হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র, পায়ুপথ বলা হয় এটাকে। হ্যাঁ, তারপরে আসে হচ্ছে তোমার কোষতন্ত্র, টিস্যু তন্ত্র, যেগুলো হচ্ছে আরো ছোট লেভেলের কাজ করে। যে তোমার শরীর কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত না? তারপর ত্বকতন্ত্র আসে, কঙ্কাল তন্ত্র আসে। তোমার যে শরীরটা, তুমি যে দাঁড়ায় দাঁড়ায় আছো, এটা কার কারণে দাঁড়ায় আছো বলো তো? কে তোমার সাপোর্ট দিতেছে? তোমার শরীরের হাড় গুলো না? হাড়, Yes, মাসাল, sir. এগুলাই তো, তাই না? স্কেলিটাল বলা হয় এটা, স্কেলেটন। স্কেলেটন মানে হচ্ছে তোমার শরীরের কঙ্কাল। তো কঙ্কালটা হচ্ছে তোমার শরীরকে সাপোর্ট দেয়। তারপরে আসে হচ্ছে শ্বাসতন্ত্র, তুমি যে শ্বাস প্রশ্বাস নিতেছো, বাতাস গ্রহণ করছো, বাতাস বাইরে ছেড়ে দিচ্ছ, ওইটা হচ্ছে শ্বাসতন্ত্র হচ্ছে পরিচালনা করে। সংবহন তন্ত্র, তোমার অক্সিজেনটা হচ্ছে তুমি গ্রহণ করছো, বিভিন্ন ধরনের খাদ্যবস্তু তুমি পাকস্থলী থেকে তোমার শরীর শোষণ করে নিছে। এখন পাকস্থলী থেকে শোষণ করে পাকস্থলীতে কি ওই খাদ্যবস্তু থাকে নাকি শরীরের সব জায়গায় ছড়ায় যায়? সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, তাই না? Yes, তো sir. ওই ছড়িয়ে পড়ার কাজটা কে করে বলো তো? রক্ত, তাই না? ব্লাড যেটাকে আমরা বলি, Yes. ওইটা হচ্ছে সংবহন তন্ত্র, যা আমাদের শরীরের হরমোন, পুষ্টিক তন্ত্র, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, পানি সব বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। দেখো তোমার শরীরে রক্ত গরম থাকে, তাই না? দেখছো কখনো রক্ত গরম হয়? আরেকটা জিনিস চিন্তা করছো, তোমার শরীরের পেটের ভিতরে সবচেয়ে বেশি বিক্রিয়া হয়। বিক্রিয়া হওয়ার পর কি হয়? ওই জায়গায় অনেক বেশি তাপ উৎপন্ন হয়, জানো? No, sir. বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়। কোন কোন বিক্রিয়া আছে তাপ হারি, কোন কোন বিক্রিয়া আছে তাপ শুষি আর কি, মানে তাপ শোষণ করে। কোন কোন বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদন করে। হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া বলা হয়। সো তাপ উৎপাদী বিক্রিয়া তোমার পেটে অনেকগুলা হয়, যেগুলো অনেক পরিমাণ তাপ ও শক্তি তৈরি করে। কোন কোন রাসায়নিক শক্তি হতে পারে। ওই তাপ ও শক্তি যখন তোমার পেটে তৈরি হয়, তোমার পেট কি হয়ে যায়? গরম হয়ে একদম ফুলে ইয়া হয়ে যাওয়ার কথা না? কিন্তু এটা কি হয়? কেন হয় না? কারণ ও রক্ত প্রবাহিত হওয়ার কারণে। রক্ত তোমার পেটের তাপমাত্রাকে গ্রহণ করে করে তোমার হাত পা যেখানে আছে শরীরের উপরে নিয়ে আসে। যার কারণে শরীর থেকে হচ্ছে সহজে কি হতে পারে, বাতাসের সাথে তাপ কি হয়, পরিবাহিত হয়ে বাতাসের সাথে মিশে যায়। তার কারণে তোমার শরীর ঠান্ডা থাকে, পানি পরিবহন করে। সো এগুলা হচ্ছে আমাদের সংবহন তন্ত্র, হচ্ছে এই কাজগুলা করে থাকে। তারপর পরিপাক তন্ত্র তো বললামই, খাদ্য গ্রহণ, হজম, এগুলা হচ্ছে পরিপাক তন্ত্র করে। তারপর আসে রেচন চক্র। রেচন চক্র মানে কি? কিডনি যেটা ফিল্ট্রেশন করে। তুমি যে খাদ্য গ্রহণ করো, পানি খাও, পানিকে ছাকে কে জানো?
ছেঁকে যে মূত্র তৈরি করে ওইটা হচ্ছে তোমার করে রেচন তন্ত্র বা হচ্ছে কিডনি। তারপর আসে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কি বলতো, একটু উদাহরণ দাও স্নায়ুতন্ত্র, কে পারবে? ব্রেন। তোমার শরীরে কেউ টাচ করলে তুমি এটা কি করো, অনুভব করতে পারো না? একটা মশা এসে বসলে এটা তো ওই যে তুমি অনুভব করো, তারপর তোমার মস্তিষ্কের ইচ্ছা অনুযায়ী তুমি হাত নাড়াইতেছো, চোখের পলক ফেলতেছো, ওই সব কিছুই হচ্ছে স্নায়ুতন্ত্রের কারণে হয়। স্নায়ুতন্ত্র ইজ এ মানে কাইন্ড অফ হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল কন্ডাক্টর, যেটা হচ্ছে তোমার মস্তিষ্ক থেকে, মেরুরজ্জু থেকে ব্রেন থেকে। কি করে, হ্যাঁ, তড়িৎ প্রবাহকে শরীরের বিভিন্ন মাসালে ছড়াইয়া দেয়। আবার বিভিন্ন মাসাল থেকে, তোমার ত্বক থেকে ওই তড়িৎ প্রবাহ কি করে মস্তিষ্কে প্রেরণ করে। জানো তোমরা যে আমরা যে হাত নাড়াচাড়া করি এগুলা কিন্তু আসলে তড়িৎ প্রবাহ, জানো এটা? সবকিছুই কিন্তু তড়িৎ প্রবাহ। নর্মাল ফ্যান ঘুরতেছে তোমার মাথার উপরে, ওইটা কি তড়িৎ প্রবাহ না? ওইটা অনেক বেশি ভোল্টেজের। আর তোমার শরীরের ভিতরে যেটা হয় অনেক ছোট পরিমাণ। তোমার শরীর অত কম পরিমাণ শক্তি বা হচ্ছে বৈদ্যুতিক সিগন্যালের কারণে অনেক কাজ করতে পারে, একুরেটলি করতে পারে। তারপর আসে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি, ওই যে হরমোন নিঃসরণ করে, এনজাইম নিঃসরণ করে। প্রজনন তন্ত্র। প্রজনন তন্ত্র কি, মানুষ তার কি করে প্রতিরূপ রেখে যেতে চায়, সকল জীব। তো ওই প্রতিরূপ রেখে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রজনন প্রক্রিয়া, প্রজনন তন্ত্র। বয়সন্ধিকাল, তোমরা হচ্ছে এই সময়টাকে বলা হয় বয়সন্ধিকাল বেসিক্যালি, যখন হচ্ছে তোমাদের শারীরিক অনেক কিছু হচ্ছে পরিবর্তন হয়। কারো কারো হচ্ছে গলার ভয়েস ভারী হয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। তারপর হচ্ছে এই শারীরিক পরিবর্তন, এগুলা হচ্ছে তো আমরা পড়বো। শরীরের যত্ন নেওয়া, এই সময়কালে কি করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তো এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারের একটা ওভারভিউ, যে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো। ওকে, এখন আসো আমরা হচ্ছে চ্যাপ্টারটা শুরু করি মানব শরীর তত্ত্ব বা হচ্ছে শরীর দিয়ে। কে পড়বে এটা? স্যার আমি পড়ি। হ্যাঁ, পড়ো। জি পড়ছি। মাইক মিউট করে পড়লে তো শুনবো না আমরা। মানব শরীর। আমরা যদি আমাদের চারপাশে তাকাই তবে নানান রকম জীব দেখতে পাবো, যেমন গাছ, শালিক, কবুতর, মুরগি, হাঁস, মাছ, বিড়াল, কুকুর, ছাগল, গরু ইত্যাদি। এগুলোর পাশাপাশি আরো যে জীবটি আমরা সবসময় দেখতে পাই তা হচ্ছে মানুষ। মানুষও অন্য সকল জীবের মতোই জীবন ধারণ করে। সে চলাচল করতে পারে, তাই সে হচ্ছে প্রাণী। ছোটবেলা থেকেই আমরা অবাক হয়ে ভাবি, কোথা থেকে এসেছি আমরা, ভাবি অন্য প্রাণীদের চেয়েও আমরা কি আলাদা। অন্য সব জীবের যেমন বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আমাদেরও তেমন রয়েছে আলাদা বৈশিষ্ট্য। আমরা দেখতে অন্য প্রাণীদের চেয়ে ভিন্নতর। আমরা আমরা আমাদের হাঁটার ধরন, খাদ্যাভ্যাস, চিন্তার ক্ষমতা সবকিছুতেই রয়েছে অন্য প্রাণীদের তুলনায় আলাদা কিছু বৈশিষ্ট্য। আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম হোমো হোমোস্পাইন্স, একমাত্র প্রাণী যারা সোজা হয়ে দুই পায়ে চলাচল করতে পারে। তবে এই আধুনিক মানুষের আগেও মানুষের কিছু আদি প্রজাতি ছিল যারা কিন্তু এভাবে সোজা হয়ে দুই পায়ে হাঁটতে পারত। বিবর্তন বিষয়ে গবেষণা আমাদের সেটা বুঝতে সাহায্য করে। আফ্রিকা, এশিয়া এবং ইউরোপে পাওয়া ফসলি বা জীবাশ্মগুলো বিস্ময়কর উপস্থিতি এবং ক্রম বিস্তৃত থেকে আমরা আমাদের বিবর্তনকে বুঝতে পারি। জীবাশ্ম রেকর্ড থেকে আমরা বুঝতে পারি কখন আমরা সোজা হয়ে হাঁটতে শুরু করছি। আকারগত পরিবর্তনগুলো যেমন আমাদের শরীরের চওড়া নিতম্ব পায়ের বাকি অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পায়ের বড় আঙ্গুল এবং ছোট বাহুর কখন পেয়ে। বিবর্তনের ধারায় আমাদের মস্তিষ্কের আকারও বেড়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত গবেষণা তথ্য বলছে প্রায় 2 লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের মানুষের অস্তিত্ব ছিল। আমাদের চেনা জানা প্রাণীদের ভেতর বানর, ওরাং ওয়াতাং, শিম্পাঞ্জি এরা মানুষের শারীরিক বৈশিষ্ট্যের সবচেয়ে কাছাকাছি। মানুষ সহ এসব প্রাণীদের বলা হয় প্রাইমেট।
সকল প্রাইমেট জাতীয় প্রাণীদের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, আর তা হচ্ছে এদের শরীরে মেরুদণ্ডের উপস্থিত। আমাদের পিঠের মাঝ বরাবর যে খন্ড খন্ড হাড়ের উপস্থিত আমরা হাত দিলেই অনুভব করতে পারি, এটি আমাদের মেরুদণ্ড, যাকে ইংরেজিতে বলা হয় স্পাইন। আমাদের শরীরের দিকে তাকালে আমরা চোখ, কান, নাক, মাথা, শরীরের ত্বক, চামড়া, নখ ইত্যাদি দেখতে পাই। এছাড়া আমাদের শরীরের ভেতরে রয়েছে আমাদের হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস, বৃক্ক, অগ্ন্যাশয় ইত্যাদি। এগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ। আমাদের পরিচিতি অন্যান্য প্রাণী যেমন হাঁস, মুরগি, গরু, এদেরও কিন্তু এসব অঙ্গ রয়েছে। আমাদের নখ আমরা খালি চোখে দেখতে পাই। হাত পায়ের নখ বড় হলে আমরা কেটে ফেলি। এই নখকে যদি আমরা ক্রমাগত ছোট ছোট টুকরা করে কাটতে থাকি, তবে এক পর্যায়ে এসব টুকরাকে আর খালি চোখে দেখা যাবে না। তখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এগুলো দেখতে হবে। অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত নখের কোষ দেখতে পাবো। আমরা ইতিমধ্যে জেনেছি কোষ হচ্ছে আমাদের গঠন ও কাজের একক। মানুষের মতো জটিল গঠনে জীবের জন্য কোটি কোটি কোষ দরকার। এসব কোষ একে অপরের সঙ্গে মিলে শেষ পর্যন্ত আমাদের মতো মানুষের গঠন তৈরি করে। অণুবীক্ষণিক আচ্ছা, ঠিক আছে, থাক, এতটুকুই থাক। এখান জি। থেকে আমরা কি বুঝতে পারি বলো তো? একজন পুরা জিনিসটাকে হচ্ছে বলতে পারবা কি কি বুঝাইছে? অর্ঘ্য বলো তো, শর্টকাট বলো যে এই হয়েছে, এই কারণে এটা হয়েছে। স্যার মানুষের দেহে কি কি রয়েছে, তারপর হচ্ছে মানুষের দেহে অনেক অনেক কোষ রয়েছে এগুলা। আর কি? স্যার, যেমন স্যার মানুষের দেহে রয়েছে হার্ট, যকৃৎ, তারপর হচ্ছে কোষ, এগুলা আছে। স্যার, আমার কাছে বই নেই তো স্যার, এই জন্য স্যার একটু বুঝতেছি না। আচ্ছা, প্রথম আমরা এখান থেকে যেটা জানতে পারি ওটা হচ্ছে প্রাণী কাকে বলে, তাই না? জিজার প্রাণী কত প্রকার? স্যার, বলো যার প্রাণী কাকে বলে। প্রাণী বলে। স্যার, যার প্রাণ আছে তাকে প্রাণী বলে। প্রাণী আর উদ্ভিদের মধ্যে পার্থক্য কি? উদ্ভিদেরও তো প্রাণ আছে, তাইলে উদ্ভিদের প্রাণী বলে না কেন? ঠিক না? প্রাণী চলাফেরা করতে পারে, উদ্ভিদ শোনো, চলাফেরা করতে পারে না। জীব স্যার উদ্ভিদও উদ্ভিদ চলাফেরা জীব। করতে পারে। স্যার উদ্ভিদ উদ- জীব। উদ্ভিদও চলাফেরা করতে পারে, ওইটা তুমি দেখো না আর কি। ঠিক আছে, জীব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি প্রাণী, তাই না, আরেকটা হচ্ছে কি উদ্ভিদ, তাই না? উদ্ভিদ, ইয়েস স্যার। সো এই প্রাণী কাকে বলে? উদ্ভিদ আমাদের নট ম্যান্ডেটরি, আমরা পড়বো না উদ্ভিদ। উদ্ভিদ অন্য চ্যাপ্টারে যদি থাকে আমরা পড়বো। প্রাণী কাকে বলে? কি এমন একটা বৈশিষ্ট্য আছে যার কারণে হচ্ছে প্রাণী বলা হয় এদেরকে আর ওদের উদ্ভিদ বলা হয়? জানো কেউ এটা? ইয়েস স্যার। শোনো, কেন আমরা এদেরকে প্রাণী বলি আর কেন এদেরকে উদ্ভিদ বলি? কি পার্থক্য? পার্থক্য কি প্রাণী আর উদ্ভিদের মধ্যে? জানো না কেউই? নো স্যার। যে সকল জীব, লিখে রাখো সবাই এটা, যে সকল জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, দেখা যায় না হোয়াইট বোর্ড, জি স্যার। নিজে তৈরি করতে পারে না, স্যার, তাকে প্রাণী বলে। বলো ইন্দ্রনীল কি স্যার, বলতে চাও? স্যার স্যার, এই যে এগুলো তো স্যার 5-এও পড়াইছে। হ্যাঁ, 5-এ পড়াইছে। তোমরা জানো না কেন এখনো 6-এ ওঠে? স্যার, আমি নাস্তা করতেছি, বলছি।
মনে নাই কেন বলো? তো যে সকল জীব কি করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এই যে দেখো না, তাদেরকে আমরা প্রাণী বলি। কারণ কি, এদের শরীরে কি থাকে না বলো তো? ক্লোরোফিল থাকে না, জানো এটা? স্যার 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 হ্যাঁ বলো বলো। স্যার কিছু কিছু উদ্ভিদের শরীরে তো ক্লোরোফিল না থাকে না স্যার। হ্যাঁ, স্যার তো তারা তাহলে ওদেরকে তো প্রাণীও বলা হয় না, উদ্ভিদও বলা হয় না, ওদের ওই যে অণুজীব, শৈবাল, ছত্রাক, এগুলা বলা হয়, জানো? পরজীবী। শৈবাল, ছত্রাক, শৈবালে ক্লোরোফিল থাকে, ছত্রাকে কি ক্লোরোফিল থাকে জানো কেউ? না। স্যার নো স্যার। So, ওইগুলা হচ্ছে তোমার ওই যে ওইগুলা আর কি, যেগুলা বলছো তুমি, কোনো কোনো গুলাতে থাকে না, না থাকলে এটা জীব, উদ্ভিদ না। ক্লোরোফিল নাই মানে এটা উদ্ভিদ না, বুঝতে পারছো? তো জি স্যার। উদ্ভিদের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে, এদের শরীরে ক্লোরোফিল থাকবে। আর প্রাণীরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, ওরা উদ্ভিদের থেকে খাদ্য গ্রহণ করবে, উদ্ভিদকে খায়া বাঁচবে। এইটাই হচ্ছে পার্থক্য। ভুলবা আর কেউ সবাই? মনে থাকবে না নাকি 7 উঠলে আবার সব ভুলে যাবা? স্যার নো বলো। স্যার। না স্যার, মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, ভুলে গেলে তাইলে আপনাকে ডাকবো। উদ্ভিদ কাকে বলে বলো তাইলে? উদ্ভিদ যে সকল জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তো এটা নিজ দায়িত্বে লিখে নাও। ওকে স্যার। এখন আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, ওইটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম। স্যার এই যে হোমো সেপিয়েন। তো এটা লেখার একটা নিয়ম আছে জানো? স্যার লেখার নিয়ম বলতে? বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম আছে। হয় তুমি হচ্ছে দেখো, ইটালিক স্যার ভাবে লিখবা, যে বাঁকা টাকা করে সেপিয়েন্স, এই যে বাঁকা করে লিখবা। আর না হলে তুমি নর্মালি লিখবা হোমো সেপিয়েন্স, মানে তোমায় যেভাবে লিখো, লিখে নিচে হচ্ছে দাগ দিয়ে দিতে হবে। বলছে কেউ আগে? এর আগে জানো তোমরা এটা? ইয়েস স্যার, No, ম্যাম sir. পড়াছিল। তো বৈজ্ঞানিক নাম লিখার হচ্ছে এই নিয়মটা তোমরা ফলো করবে অবশ্যই, ঠিক আছে? অথবা কেউ কেউ হচ্ছে বোল্ড করে লিখে, বোল্ড, যখন হচ্ছে তুমি কম্পিউটারে টাইপ করবা তখন বোল্ড করে লিখলেও হয়, ঠিক আছে? বোল্ড করে লিখতে হয়, মানে ওইটা আলাদা থাকবে আর কি, অন্যান্য লেখার মতো কনভেনশনাল যে লেখালেখি করবা ওইটার মতো থাকবে না, একটু আলাদা থাকে। ইতালিক লিখবা, ইটালিক, এটা বলা হয় ইটালিক। আর না হলে হচ্ছে তোমার এই যে নিচে দাগ দিবা আর কি, আন্ডারলাইন করবা, হোমোসেপিয়েন্স। তো এই যে হোমোসেপিয়েন্সই হচ্ছে একমাত্র প্রাণী যারা হচ্ছে কি করতে পারে, সোজা হয়ে, সোজা হয়ে দুই পায়ে হাঁটে। আর কেউ কি হাঁটতে পারে সোজা হয়ে দুই পায়ে? No, sir. কে পারে বলো তো? মানুষ। আরে মানুষ তো ঠিক আছে, মানুষ মানেই তো হোমোসেপিয়েন্স। আর কে পারে, মানুষ ছাড়া আর কে পারে সোজা হয়ে দুই পায়ে হাঁটতে পারে কে? স্যার পেঙ্গুইন। পেঙ্গুইন পারে, হ্যাঁ, পেঙ্গুইন হচ্ছে হাঁটতে পারে সোজা হয়ে দুই পায়ে। তারপরে কিছু কিছু হচ্ছে ওই যে বলছে না এখানে, কিছু কিছু এর আগেও কিছু এরকম প্রজাতি ছিল যারা হচ্ছে সোজা হয়ে দুই পায়ে হাঁটতে পারে, হনুমান টাইপের, শুনছো কখনো? চিড়িয়াখানায় Yes, গেলে sir. দেখবে। সব দেখছিও। ওইগুলো এখন আর নাই আর কি। তো এখন বলছে যে তাহলে ওই প্রাণীগুলো কি হয়েছে যে ওরা হারিয়ে গেছে কেন? ডাইনোসর ছিল না আগে? Yes, নাম ডাইনোসর, শুনছো নাম? স্যার। জি স্যার।
ডাইনোসর দেখি তো সময় বিলুপ্ত হয়ে গেছে, কেন হয়েছে বলো তো? অ্যাস্টেরয়েড ওরা হচ্ছে সময়ের বঙ্গোপসাগরের সাথে বিবর্তিত হতে পারে গ্রহাণু নাই, বিবর্তন হয় নাই ওদের। মা, বিবর্তন মানে কি জানো? পানি চেয়েছিলাম। বিবর্তন মানে কি জানো কেউ? বিবর্তন কি জিনিস? ইভলিউশন কি? ইভলিউশন। ইয়েস স্যার। অভিযোজন জানো? অভিযোজন, ইয়েস স্যার যোজন, অভিযোজন বানান ভুলে গেছি নাকি? হ্যাঁ, অভিযোজন। অভিযোজন কি বলতো? খাপ খাইয়ে নেওয়া, শুনছো? খাপ খাওয়াইয়ে নেওয়া অন্য পরিবেশের সাথে। ধরো তুমি হচ্ছে এখন একটা ইয়েস তুমি স্যার। হচ্ছে শীত প্রধান এলাকায় থাকো, এখন তোমাকে হঠাৎ করে নিয়ে হচ্ছে সৌদি আরবের মরুভূমিতে ছেড়ে দিছে, এখন তুমি কি করবা? তুমি তো সারা বছর শীতে থাইকা অভ্যাস, এখন তুমি ওইখানে যাইতে এখন গরম, ওই গরম সহ্যই হবে না, তাই না? তুমি মারা ইয়েস যাওয়ার স্যার। মতো অবস্থা। তো তুমি যদি ওই পরিবেশে মানায় নিতে পারো, তখন বলবে যে তুমি একটা অভিযোজিত প্রাণী, যেটা বিভিন্ন বিভিন্ন পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াইয়া নিয়ে ওই পরিবেশে টিকে থাকার সামর্থ্য লাভ করে। ওইটাকে বলা হয় অভিযোজন। আর অভিযোজনটা কিভাবে হয়? তোমার শরীরে কিছু কোষ পরিবর্তন হবে, কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ হবে, যেমন তোমার শরীরে ঘাম তৈরি হবে। ঘাম তৈরি হওয়া মানে কি জানো? তোমার শরীর থেকে তাপগুলা বের হয়ে যাবে ঘামের মাধ্যমে, পরিবেশে ছড়াইয়া যাবে। তো ওই ধরনের প্রক্রিয়া, যেটা হচ্ছে তোমার শরীর পরিবর্তিত হবে, হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বিবর্তন। তো ডাইনোসরের ক্ষেত্রে যেটা হয়েছে, যখন পৃথিবীর তাপমাত্রা অনেক কম ছিল, তখন ওরা হচ্ছে বেঁচে থাকতো। যখন তাপমাত্রা বাড়া শুরু করছে, তখন ওরা আর ওই পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে পারে নাই, যার কারণে ওরা কি হয়ে গেছে? পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। কথা ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। তারপর তোমরা আরো উপরে ক্লাসে উঠলে শুনবা যে হচ্ছে বিবর্তনের সূত্র আছে, ডারউইনের মতবাদ। তারপরে হচ্ছে আরো কিছু আছে, সাইন্টিস্ট গুলোর নাম মনে থাকে না আমার। ওদের হচ্ছে মতবাদ দিছে আর কি, ওরা বিভিন্ন সময় বলছে যে মানে বানর থেকে নাকি মানুষ তৈরি হয়েছে। শুনছো এটা কখনো আগে? জি স্যার দেখছি আমরা তো মনে ইয়েস স্যার। ওইটা ওইটা বেসিক্যালি কতটা সত্য এটা এখনো প্রুফ হয় নাই আর কি। বলে যে হচ্ছে এমন পসিবল না, যদি বানর থেকে মানুষ তৈরি হতো এত বেশি বিবর্তিত হয়ে যেত মানুষ। হ্যাঁ, মানে হচ্ছে বানর কি করে, ছোট মানে হচ্ছে ইয়া হয়ে হাঁটে না, তোমার কুজু হয়ে হাঁটে না, বানর লাফাইয়া ঝাঁপাইয়া চলে, লেজ আছে, তাই না? তো ইয়েস স্যার। মানুষ তো আর এরকম না, বলছে যে এরকমই কিছু প্রজাতির বানর ছিল যেগুলা হচ্ছে সোজা হয়ে হাঁটতে চাইতো। তো সোজা হয়ে হাঁটতে হাঁটতে এক সময় ওদের মানে ওদের মেরুদণ্ড সোজা হয়ে গেছে, যার কারণে এখন ওরা সোজা হয়ে দুই পায়ে চলতে পারে। বাট এটা সত্য না আর কি, বা সত্য কিনা জানি না, এবার শিওর না আর কি আমি। তারপর হচ্ছে বলেছে মানুষের হচ্ছে লেজ আছে, মানুষের শরীরে যে তোমরা হচ্ছে একটু পরে হচ্ছে দেখবা এই যে তোমরা হচ্ছে আহ 106 নাম্বার পেজ খোলো, 106 নাম্বার পেজ। 106 নাম্বার পেজের হচ্ছে স্কেলিটাল নামে হচ্ছে ওই যে কঙ্কাল তন্ত্র আছে না, কঙ্কাল তন্ত্রটা দেখো একটু। 107 কঙ্কাল নম্বর তন্ত্র পেজে 106 নাম্বার। হ্যাঁ এসিও কম্পাইল করবো ওইখানে হচ্ছে দেখবা ওই যে তোমার কঙ্কালের ছবিটা দেওয়া আছে না, নিতম্বের মানে হচ্ছে তোমার নিতম্বের ছবি আর কি। এটাকে বলা হয় শ্রোণী চক্র বলা হয়। ওই এটা এই হাড়ের পুরা ফুল সিস্টেমটাকে বলা হয় শ্রোণী চক্র। হ্যাঁ, বা শ্রোণীতন্ত্র বলা হয় এটাকে। তো এইটার মধ্যে দেখবা একটা, এই যে দেখো, এটা যদি দেখাই আমি, দাঁড়াও একটু, হিপ বোন বলে আর কি, হিপ বোন, পেলভিক হিপ বোন বলে এটাকে। দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা হোয়াইট বোর্ডে, জি ইয়েস স্যার। স্যার।
তো এটার ভিতরে এই যে এই পোর্শনটা আছে না, এটা এটা হচ্ছে তোমার মেরুদণ্ড আর কি, এই যে মেরুদণ্ডের জায়গাটা এটা। তো এইগুলো হচ্ছে মেরুদণ্ড, এরকম এরকম থাকে মেরুদণ্ড। So, মেরুদণ্ড হয়ে এই যে এই জায়গাটা দেখতেছো, এই যে এই জায়গাটা, বানরের কিন্তু স্যার এইটাই হচ্ছে লেজ হয়ে বের হয়, এই যে এইখান থেকে। তো বলা হতো যে মানুষেরও এটা লেজ হয়ে বের হইতো আগে, তারপরে মানুষ মানুষের মতো মানে মানুষরূপী কিছু মানে বানর হচ্ছে ওই লেজটাকে ব্যবহার করতো না, যার কারণে ওই লেজটা হচ্ছে কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে তো গেছে, বিলুপ্ত হয়ে গেছে। তো বিলুপ্ত হয়ে ওইটা আর হচ্ছে এখন নাই। তো এইটা হচ্ছে জিনিস আর কি। তো ওই তোমাদের যেটা বলছিলাম যে হচ্ছে 200-300টা থাকে, পরে 200টা হয়ে গেছে। এই যে এখানে কতগুলা দেখছো, এই ছোট 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 প্লেট আছে না কতগুলা, এরকম এখানে হচ্ছে কতগুলা প্লেট ছিল যেগুলো একসাথে হয়ে একটা হাড় হয়ে যায়, যার কারণে 200-300টা হাড় থেকে পরে 206টাতে নেমে আসে হাড়। এরকম অনেক জায়গায় হয়, হাড়ের সংখ্যার পরিবর্তন হয়। ওকে, তো এগুলা হচ্ছে আমরা ওই যে মানব শরীর থেকে হচ্ছে জানতে পারি। তারপর আরো কিছু জিনিস আছে, যেমন প্রাইমেট কি, প্রাইমেট কাকে বলে, এটা লিখো তো সবাই, প্রাইমেট কাকে বলে? পারবা লিখতে? প্রাইমেট কাকে বলে? কে বলতে পারবা? স্যার কি বানর প্রজাতির প্রাণীদের? প্রাইমেট হলো এমন কিছু জাতীয় প্রাণী যাদের হচ্ছে কি থাকে, মেরুদণ্ড থাকে। তো মেরুদণ্ড কার কার থাকে বলো তো? আবার কিছু বৈশিষ্ট্য মানুষের সাথেও মিলে, এদেরকে প্রাইমেট বলা হয়। কার কার মেরুদণ্ড থাকে তোমার জানা মতে? স্যার মানুষ, বানর, হনুমান, গরিলা, তারপর স্যার মুরগি, সবাই আছে স্যার। স্তন্যপায়ী খালি আলাদা আছে স্যার, কয়েকটি অমেরুদণ্ডী প্রাণী। স্যার অনেক প্রাণীরই। সব প্রাণী আছে। স্যার সব প্রাণী না স্যার, স্যার কয়েকটি আলাদা। স্যার কয়েকটি প্রাণী। তো এখানে হচ্ছে প্রাইমেটের কয়েকটা বৈশিষ্ট্য থাকে, বুঝতে পারছো? প্রাইমেটের হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য থাকে, যেমন এদের হচ্ছে তোমার ছোট মুখ থাকবে। মানুষের মুখ কি শরীর থেকে বড় না ছোট? ছোট না তুলনামূলক? Yes, sir. বানর এগুলো কিন্তু ছোট থাকে। তারপর হাতের নখ গুলা হচ্ছে চ্যাপ্টা থাকে। মানুষের নখ কেমন দেখছো, চ্যাপ্টা না? Yes, sir. Yes, sir. তারপর হাতে হচ্ছে 5 আঙ্গুল বিশিষ্ট মানে নখ বিশিষ্ট 5 আঙ্গুল থাকে হাতে, 5টা মানে 5 Yes, sir. অঙ্কের হাত থাকে ওইরকম আর কি। 5 Yes, আঙ্গুল sir. বিশিষ্ট হাত আচ্ছা থাকবে, স্তন্যপ্রায়ী প্রাণী হবে এগুলা। হ্যাঁ বলো, কে কি বলতেছো? অনেক অনেক মানুষ মানে যারা রেয়ার, ওদের 6 আঙ্গুল কেন থাকে? আরে ওইটা তো একটা হচ্ছে হাতে তোমার দুটো। জেনেটিক্যালি হচ্ছে রূপান্তরিত হয়। 6 আঙ্গুল থাকে কেন? ধরো তোমার যখন তুমি হচ্ছে তখন তোমার হাতের কোষগুলো তৈরি হইতেছিল তখন, হ্যাঁ, ধরো এই হচ্ছে তোমার হাত, তো এই যে 4টা আঙ্গুল, যখন তোমার এই আঙ্গুলটা তৈরি হচ্ছিল তখন এইখানে কিছু কোষের ভিতরে মিউটেশন হয়। মিউটেশন মানে হচ্ছে তোমার ওই কোষের ভিতরে কিছু পরিবর্তন হয়ে যায়, যার কারণে ওই কোষের হচ্ছে একটা, এই যে এইখানে যে কোষগুলা যেই কারণে হচ্ছে উদ্দীপিত হয় এই আঙ্গুলটা তৈরি করার জন্য, এইখানেও একটা কোষ ধরো বাই এনি চান্স হচ্ছে এইখানে একটা কোষও সেম উদ্দীপনা তৈরি হয়েছে, হওয়ার ফলে সে এইখানেও কোষ বিভাজন শুরু করে দেয়, যার কারণে এখানে আরেকটা হাত আঙ্গুল তৈরি হইতে পারে। এটা হচ্ছে জেনেটিক্যালি হচ্ছে হয় আর কি, মানে মিসম্যাচ হয়। তোমরা আরো উপরের লেভেলে গেলে বুঝতে পারবা কিভাবে হচ্ছে একজন মানুষ থেকে আরেকজন মানুষ তৈরি হয়। আরএনএ সম্পর্কে জানো, ডিএনএ আরএনএ? Yes, sir. Yes, sir. তো ডিএনএ আরএনএ বেসিক্যালি এগুলো তো বংশগতির ধারক ও বাহক, যেটা তোমার বাবার থেকে কিছু বংশের বৈশিষ্ট্য তোমার ভিতরে নিয়ে আসবে, মার থেকে কিছু বৈশিষ্ট্য তোমার ভিতরে নিয়ে আসবে, এবং তোমার ওই
ডিএনএ অনুযায়ী হচ্ছে তোমার শরীরের গঠন তৈরি হবে, ঠিক আছে? এখন ডিএনএ এর ভিতরে কিছু মিসম্যাচ হয় যখন হচ্ছে ডিএনএ রিপ্রোগ্রামিং হয় তোমার শরীর, মানে বাবার শরীর থেকে যখন একটা ডিএনএ তোমার শরীরে আসবে, তখন ওইখানে হচ্ছে কিছু জেনেটিক্যালি চেইন তৈরি হয় বা হচ্ছে কোড থাকে, কোড। এগুলা হচ্ছে এরকম কোড থাকে, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এরকম কোড থাকে। তো এই কোড গুলা হচ্ছে একটার রেসপেক্টে, একটার এগেনস্টে আরেকটা থাকার কথা। যখন ওইটা মিসম্যাচ হয়ে যায়, তখন ওই কোডে পরিবর্তনের কারণে তোমার শরীরে পরিবর্তন হয়। ওইটার জন্য তোমার আরো বেশি নলেজ লাগবে। এখন আমি যা বলবো সব মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? ও তোমার ইন্দ্রনীল কি বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা ঠিক আছে, কিন্তু তারপরে একটা টপিকে যাই লজিক আমরা। কিছু না। হ্যাঁ বলো, তোমার লজিক কি? সবকিছু উপর লেভেলে, এই লেভেলে কেন পারবো না? সবকিছু উপর লেভেলে, যে যাকে জিজ্ঞেস করি সেই বলে যে উপর লেভেলে সবকিছু বুঝবো, এখন কেন বুঝবো না? আমি কেন বুঝি যা বলো তো? কারণ আমি ওই লেভেল গুলো পার করে আসছি। তো তুমি যখন ওই লেভেল পার করে আমার লেভেলে আসবা, তখন হচ্ছে তুমি বুঝতে পারবা কি হয়েছে আসলে। তুমি যদি আসলে না তখন পড়ো তাহলে তো বয়স। বুঝতে পারবা না, তাই না? তো এমন না যে হচ্ছে আমি হচ্ছে আমার বয়স হয়েছে এই কারণে আমি বুঝতে পারি, এমন না। তুমি যদি এখন পড়ো তাহলে তুমি বুঝতে পারবা। তুমি হচ্ছে কাজ করতে পারো, তুমি নেটে বা হচ্ছে ইউটিউবে হচ্ছে ডিএনএ আরএনএ এর তিনটা জিনিস বুঝবা। একটা হচ্ছে তোমার, লিখে দিই আমি, আহ ফার্স্টে হচ্ছে ডিএনএ কি আর হচ্ছে আরএনএ কি জানবা, ঠিক আছে? তারপরে হচ্ছে ডিএনএ হচ্ছে ডিএনএ থেকে আরএনএ কিভাবে তৈরি হয় ওইটা হচ্ছে জানবা। তারপরে আরএনএ থেকে আরএনএ থেকে হচ্ছে কিভাবে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয় ওইগুলা জানবা। মেসেঞ্জার আরএনএ থেকে কিভাবে হচ্ছে একটা টিআরএনএ তৈরি হয়, ট্রান্সপোর্টেশন আরএনএ তৈরি হয়, ওইগুলা জানবা। ওইটা থেকে কিভাবে হচ্ছে একটা ভ্রূণ তৈরি হয় ওইটা জানবা। এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি জানবা। দেখবা যে হচ্ছে তুমি, আমি যেটা বলছি ওইটা তুমি বুঝতে পারবা যে কেন হচ্ছে মানুষের শরীরে একটা আঙ্গুল বেশি তৈরি হয়, বা হচ্ছে কারো চোখ অন্ধ হয়, কেউ কানে শুনতে পায় না, কেউ মুখ কথা বলতে পারে না, কারো একটা হাত হয় না, হ্যাঁ, বা হচ্ছে আর কি বলা যায়, কারো কারো শরীরে হচ্ছে তোমার কালো হয়, কেউ কারো, কেউ হচ্ছে ফর্সা হয়। ওইগুলো সবকিছু অ্যান্সার তুমি পেয়ে যাবে। তো ওই সব কিছু জেনেটিক্যালি, মানে হচ্ছে ডিএনএ আরএনএ থেকে আসে। বুঝতে পারছো? কালকে সারাদিন লাইব্রেরি থাকতে হবে যে। জি বুঝি নাই তোমার কথা। না না, কিছু না। না, ওই আমার স্কুল লাইব্রেরিতে আছে তো, ভাই লাইব্রেরিতে অ্যাভেলেবেল। লাইব্রেরিতে এগুলা পাবা কিনা আমি জানি না, পেতেও পারো। হ্যাঁ, বায়োলজি বই নিয়ে ঘাটাঘাটি করবা। হায়ার লেভেলের, নাইন কলেজে টেনের না, তুমি হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের হচ্ছে বায়োলজি, যদি তোমার স্কুল এন্ড কলেজ আছে ইন্টারমিডিয়েট লেভেলের বায়োলজি বই নিয়ে হচ্ছে যদি একটু ঘাটাঘাটি করো, দেখবা যে হচ্ছে এগুলা বুঝতে পারবা। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে তুমি যদি ইন্টারনেটে দেখো, ইউটিউবে দেখো, তাহলে তোমাকে একদম বাংলায় বুঝাইয়ে দিবে যে কি কি কারণে কি কি হয়। বই পড়ে অনেক কিছু বোঝা যায় না। ওকে। কলেজের ভাই বায়োলজি বলছেন যে, তাইলে কলেজের ভাইয়ের লাইব্রেরি করতে হবে হ্যাঁ, পাশাপাশি। এগুলো অ্যাকচুয়ালি কলেজ লেভেলের বুঝলেন? পড়া আর কি। কলেজ লেভেলেই তুমি এই সব কিছু জানতে পারবা, এক্সপ্লোর করতে পারবা। সমস্যা না, আমি সিক্স লেভেলের জীবন বুঝি না। এখন আসো হচ্ছে কোষ কি জিনিস। তোমার শরীরের কোনো অংশকে যদি ধরো, এই তোমার শরীরের হাত থেকে হচ্ছে এইটুকু চামড়া আমি কেটে নিয়ে আসছি, কেটে নিয়ে যদি তুমি একটা এক্সপেরিমেন্ট করো, দেখবা যে এইটার যদি অনুবীক্ষণ যন্ত্রে ছোট 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 হচ্ছে এরকম ঘর থাকুক। এ বাসা বাড়ি দেখছো না, বাসা বাড়ি কি দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি না? ছোট ছোট ইট দিয়ে বিশাল বড় দালান কোঠা তৈরি করে, ঠিক না? ইয়েস স্যার। তো ওইরকম ছোট ছোট কোষ দিয়ে তোমার শরীর গঠিত হয়। ওকে। তারপরে দেখো কতগুলা কোষ একত্রে মিলিত হয়ে টিস্যু তৈরি করে, আবার কতগুলা টিস্যু একত্রে মিলিত হয়ে কি তৈরি করে? অঙ্গ তৈরি করে। আবার এই যে হাত পা,
মিলে হচ্ছে কি হয়, একটা তন্ত্র হয়। আবার হচ্ছে ধরো এই যে মুখ, তারপরে এই যে এটাকে বলা হয় ইসোফেগাস, এই নালীটাকে বলা হয় অন্ননালী বা ইসোফেগাস। এটাকে বলা হয় স্টোমাক বা কি পাকস্থলী। এগুলাকে বলা হয় যেমন এই যে বৃহত্তম পেচানোনালিকা, তারপর ক্ষুদ্রতম পেচানোনালিকা বলা হয় এগুলাকে। হ্যাঁ, তারপরে একে বলা হয় এনাস। তারপর এখানে আবার ইলিয়াম, এই যে এটা হচ্ছে এই যে এই জিনিসটা দেখো তোমাদের দেখাই। অ্যাপেন্ডিক্স এর ব্যথা শুনছো কখনো কারো হইতে? অ্যাপেন্ডিক্স এর ব্যথা ইয়েস স্যার। কার হয়েছে তোমার? স্যার আর কি আমার নানুর। এই জিনিসটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। দেখছো এটা? স্যার এই যে এটা এইটা, কোন জায়গা হোক পেটে? এটা পেটের ভিতরে থাকে, তোমার পেটের ভিতরে। তো অ্যাপেন্ডিক্স এর ব্যথা বেসিক্যালি পেটের ভিতরে হয়। তো অ্যাপেন্ডিক্স এর ব্যথা ওই কারো কারো এটা কেটে ফালাইয়া দেয়, ব্যথা বেশি হইলে আর কি, সহ্য করতে না পারলে। এটা এত বেশি ইম্পর্টেন্ট না। তারপরের ক্লাসে হচ্ছে আমরা কোষ নিয়ে আলোচনা করব। ওকে, ওকে স্যার। ঠিক আছে। কারো কোনো প্রবলেম থাকলে বলো আমাকে। নো স্যার। নো স্যার। না স্যার। তোমাদের একটা কাজ, ইয়েস প্রাণী কোষের গঠন চিত্র আঁকবা। এটা মেবি হচ্ছে আগেও আমি পড়াইছি মনে হইতেছে। আকাইছেন। ইয়েস স্যার, আগে হ্যাঁ আঁকাইছি, আরো আগেও হচ্ছে আঁকিয়েছি। ইয়েস স্যার আগেও আছে। তোমার আঁকো তো এখন, এখন তো আর কাজ নাই, পড়া আজকে আর বেশি পড়াবো না। এটা আঁকো তো সবাই দেখে দেখে, বা আমি আগে যেটা আঁকাই দিছি ওইটা আঁকো, ওইটা আরো বেশি ইনফরমেটিভ। সবাই আঁকো, আঁকে হচ্ছে গ্রুপে ছবি দাও। কতক্ষণ লাগবে? 5 মিনিট? স্যার। 10 মিনিট দেন স্যার। 10 মিনিট, 10 মিনিট দাও, 10 মিনিট 50-এ দাও। এবং সুন্দর 10 মিনিট টাইম, দেখবো কারটা বেশি সুন্দর হয়। স্যার রং করতে হবে? রং করার দরকার নাই, বায়োলজিতে রং করলে 0 মার্ক। ওকে স্যার। রং করলে 0 মার্ক। শুধু পেন্সিল দিয়ে আঁকবা, পেন্সিল, পেন্সিল ছাড়া আর কিছু ইউজ করা যাবে না। স্যার আমি বাড়িতে নাই তো স্যার, এই জন্য ফ্রি হ্যান্ডে করবো। যাই করো তুমি, করে হচ্ছে আমাকে গ্রুপে পাঠাও ছবি তুলে। হয়েছে সবার? কতটুকু হয়েছে? স্যার আমার আর এটা লেখা বাকি ছিল। শেষ করো সবাই। আমি কি সামনের দিকে আগাবো আজকে, নাকি এখানে শেষ করে দেবো? স্যার এখানটায় শেষ করে দেন স্যার, কালকে বাড়ি যেয়ে স্যার বইটা দেখবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আঁকো, আঁকার পর হচ্ছে আমরা শেষ করে ছুটি দিয়ে দেবো। হ্যাঁ, স্যার করেছি, পাঠিয়ে দিব। হ্যাঁ গ্রুপে পাঠিয়ে দাও। আর গ্রুপে হচ্ছে যে অ্যাডমিন না, ওনাকে হচ্ছে একটু মেনশন দিয়ে দিও যে হচ্ছে আমাকে পাঠানোর জন্য। হ্যাঁ, একজন বললেই হবে যে ছবিগুলো হচ্ছে সাগর স্যারকে হচ্ছে ফরওয়ার্ড করে দিন। স্যার নাইলে স্কুলে একটু পাঠাই দিই। স্কুলে অ্যাপে পাঠানোর দরকার নেই, গ্রুপেই দাও, সমস্যা নেই। টাইমস আপ। হয়েছে সবার? স্যার একটু লেখা বাকি। তাড়াতাড়ি পাঠাও, 10 মিনিট কিন্তু শেষ। আর 2 স্যার মিনিট, পাঠিয়ে দিয়েছি। আর 2 মিনিট, আর 2 মিনিট সময় দিতেছি এক্সট্রা। স্যার পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, যে পাঠিয়ে দিছো গুড, ভেরি গুড। বাকিরাও পাঠাও। তারপর পাঠিয়ে দিলে হচ্ছে লিভ নিতে পারো। হ্যাঁ, ছুটি।
নমস্কার। নমস্কার। স্যার আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, পাঠিয়ে দিলে লিভ নিতে পারো। দিয়েছি স্যার।